আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আই হোপ আমার ভয়েস ক্লিয়ার আছে। সো আমাদের যে সিরিজটা চলছিল প্রফেশনাল পেন টেস্টিং নামে একটা সিরিজ আমি শুরু করেছিলাম। এটা ডে 3-তে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সর্বপ্রথম ডে 3 এর ক্লাস গতকালকে আসার কথা ছিল, বাট একটা সমস্যা, ওয়াইফাই লাইন কেটে গেছিল। এটার জন্য সারাদিন কোনো কিছু করতে পারি নাই। অ্যান্ড সন্ধ্যার পরে আমার নিজের পড়াশোনা ছিলই, বা এডিশনাল কাজগুলো ছিল। সো এই জন্য আজকে ক্লাসটা আসবে এবং কালকে কোনো ব্রেক না, কালকেও ক্লাস আসবে আর পরশু দিন তো নিয়ম মতো আসবেই। ঠিক আছে। সো যেটা হচ্ছে কথা, আজকে লিনাক্স ফান্ডামেন্টালস 1, এখন নিয়ম অনুযায়ী তো উইন্ডোজ ফান্ডামেন্টালস 2 এটা আসার কথা ছিল। উইন্ডোজ নিয়ে আমরা বেশি কথা বলবো না, উইন্ডোজ আর জাস্ট একটা সেশন লাগবে। আগামীকালকে উইন্ডোজের ফাইনাল ক্লাসটা আসবে উইন্ডোজের ফাউন্ডেশনের উপরে। অ্যান্ড আজকে যেটা হচ্ছে সেটা লিনাক্স ফান্ডামেন্টালস, লিনাক্সের উপর 4-5টা লং লং ক্লাস আসবে। লিনাক্সে অনেক ডিপ কথা আছে। উইন্ডোজে আমরা কাজ কম করবো। এখন এরকম না যে উইন্ডোজ আমাদের প্রয়োজন নেই, আপনি এন্টারপ্রাইজ রিলেটেড কাজগুলোর ক্ষেত্রে উইন্ডোজ অনেক বেশি ইউজ হয়ে থাকে। বাট আমরা এখন যে লেভেলে আছি আমরা লিনাক্সে বেশি কাজ করে থাকবো। ভবিষ্যতে যখন উইন্ডোজে আরও ডিপ আমাদের নলেজ লাগবে তখন আমরা সেগুলো নিয়ে জানবো। বাট এখন যতটুকু প্রয়োজন ততটুকুই লাগবে। সাইবার সিকিউরিটির ক্ষেত্রে আমি যদি কথা বলি, যে অনেকগুলো জিনিস আছে যেগুলো ফাউন্ডেশনাল নলেজ লাগে, ইন্টারমিডিয়েট কিছু স্পেসিফিক টপিকের উপর নলেজ লাগে, সব কিছু লাগে না। আর আমরা বেশি বুঝে বেশি নিজে নিজে বোঝার চেষ্টা করে কখনো অনেক বেশি নলেজ কনজিউম করা ট্রাই করব না, কারণ এটার ব্যাড এফেক্ট থাকবে একটা। সো ওই জিনিসটা করার দরকার নেই। বেশি বুঝি যে আমি এতটুকু জানলে আমি স্যাটিসফাই হচ্ছি না, এই জন্য আমি আরও বেশি নিজে থেকে জানার চেষ্টা করবো, এটা ট্রাই অ্যাভয়েড করবো। কারণ এই জিনিসপাতি বা এই মিস্টেকটা আমি নিজে করেছিলাম। অ্যান্ড বলতে পারেন হুদাই 4-5 মাস সময়ও আমার নষ্ট হয়েছে। সেটা করার চেষ্টা করবো না। লিনাক্সে সরি উইন্ডোজে ইন্টারনালসটা আরও কখনো আরও ডিপে লাগবে। লাইক উইন্ডোজ কীভাবে কাজ করে, ইনপুট আউটপুট ডিভাইস কী আছে, কীভাবে সে অ্যাকচুয়ালি প্রসেস করতেছে, সে কমিউনিকেশন কীভাবে করতেছে, ইত্যাদি ইত্যাদি নলেজ তখনই লাগবে যখন আপনি লাইক ম্যালওয়্যার ডেভেলপমেন্ট, ম্যালওয়্যার অ্যানালাইসিস এই ধরনের জিনিসপাতি নিয়ে কাজ করবেন, অথবা রেড টিমের অ্যাডভান্স কনসেপ্ট নিয়ে আপনি জানার চেষ্টা করবেন। এটা এখন তো দরকার নেই, এখন যা দরকার সেটা দিয়ে আমরা ফোকাস করব। ঠিক আছে। সো আমরা এখন একটু আজকে লিনাক্স ফান্ডামেন্টালস, আজকে হয়তো একটু প্র্যাকটিক্যাল কোনো জিনিস পাই দেখাবো না, আমরা থিওরিতে একটু বেশি ফোকাস করব। জানার যত অনেক কিছু নলেজ আছে যেগুলো আমাদের জানা প্রয়োজন, বেসিক থিওরি আসলে আজকে। সো বোরিং সেশন হতে পারে, বাট আমরা একটু ফোকাস করা যাক যেটাতে আমরা জানতে চাচ্ছি সেটা নিয়ে, কারণ এটা জানা গুরুত্বপূর্ণ। তার আগে সবার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার যে কাজটা করবেন সেটা হচ্ছে যে প্রথমত আমি ভার্চুয়ালাইজেশন নিয়ে গত ক্লাসে বলেছিলাম ভার্চুয়ালাইজেশন জিনিসটা কি। সো আমি আমি আশা করি VMware বা ভার্চুয়াল বক্সের মধ্যে যে কোনো একটা আপনি ইনস্টল করে রেখেছেন, ভার্চুয়ালাইজেশন আপনি এনাবল করে রেখেছেন। আপনি যদি এগুলো নিয়ে এখন বলেন যে ভার্চুয়ালাইজেশন জিনিসটা কি, আই ডোন্ট নো হোয়াট শুড আই সে ইন দ্য রেসপন্স, বিকজ এটা আমি বলছিলাম যে ভার্চুয়ালাইজেশন জিনিসটা একটু রিসার্চ করতে, এখন আপনি রিসার্চ না করলে এতে আমার কোনো দোষ নেই। তো আমরা প্রথমত এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে যে কালির অফিসিয়াল সাইটে চলে যেতে পারি। আপনি জাস্ট কালি লিনাক্স এখানে সার্চ করেন, আপনি কালির অফিসিয়াল সাইট উইচ ইজ kali.org এটা পেয়ে যাবেন। এখন কালি লিনাক্সের কথা বললে আপনি অফেন্সিভ সেক নামে একটা কোম্পানির নাম শুনবেন, যে অফেন্সিভ সেক। তো এই অফেন্সিভ সেক কোম্পানি অনেক গুরুত্বপূর্ণ একটা কোম্পানি, বা অফসেক এটাকে সংখ্যায় বলা হয়। সো এই কোম্পানির মতো কালি লিনাক্স এই অপারেটিং সিস্টেমটা তৈরি করেছিল, এবং কালি লিনাক্সের আগের নামটা হচ্ছে ব্যাকট্র্যাক। অ্যান্ড শুরু থেকে সাইবার সিকিউরিটির ওয়ার্ল্ডে কালি লিনাক্স অনেক গুরুত্বপূর্ণ একটা নাম, অ্যান্ড এটার গুরুত্ব অনেক বেশি আসলে। সো লিনাক্স নিয়ে আমরা যেহেতু জানছি, আমরা একটু জানবো, হিস্ট্রি নিয়ে জানবো, কীভাবে কাজ করে জানবো, এখানে কী কী টার্মস আছে, টার্মোলজি আছে, সেগুলো নিয়ে আমরা জানার চেষ্টা করব। বাট আজকে আমরা বেসিক নিয়ে কথাবার্তা বলবো। তো তার আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কালিনাক্সের অফিসিয়াল সাইটে চলে গিয়ে আপনি জাস্ট গেট কালিতে যদি যান, তো গেট কালিতে যাওয়ার পরে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ইনস্টলার ইমেজেস আর একটা হচ্ছে ভার্চুয়াল মেশিনস। তো আপনি ইনস্টল ইমেজেসে গেলে আপনি কিছু আইএসও ইমেজ ফাইল পাবেন। এই আইএসও ইমেজ ফাইলটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো অফলাইন ইনস্টলেশন হয়ে থাকে। অফলাইন ইনস্টলেশন সফটওয়্যার যা যা প্যাকেজেস, যা যা রিকোয়ার্ড টুলস, বাইনারিজ, হ্যানতেন আছে, সব কিছু অফলাইন ইনস্টলেশন হয়ে যায়। তো
তো এই ইনস্টলে চলে যাবেন। ইনস্টলে এটাতে ক্লিক করলে এটা আইএসও ফাইল অটোমেটিক্যালি ডাউনলোড করা শুরু হবে। তো আমি ডাউনলোড করছি না, আমার দরকার নাই। এটা 4.4 GB এর ফাইল। সো কোনটা আপনারা দিবেন সেটা হচ্ছে কথা। এটা হচ্ছে রিকমেন্ডেড, এটা হচ্ছে ফুল কমপ্লিট অফলাইন ইনস্টলেশন। কারণ নেট হান্টারটা আপনি যদি ফোনে কালিটা সেটা হচ্ছে নেট হান্টার এভরিথিং এটা দিতে পারেন। এটা আরও অনেকগুলো টুল রিমুভ করার পরে, আর এটা হচ্ছে উইকলি একটা আপডেটের উপর বেস করে। এখন আপনারা এটা ডাউনলোড দিবেন। এটা ডাউনলোড দিয়ে আপনি ভিএমওয়ারে এটা সেট আপ দিতে পারেন। তো ভিএমওয়ারে কীভাবে এই জিনিসটা সেট আপ দেয় গত ক্লাসে আমি দেখাই দিছি, আমি আবার দেখাবো না। আপনি ফাইল দিয়ে নিউ ভার্চুয়াল মেশিন, রেকমেন্ডেড, তারপর অনেক কিছু সেটিংস, নেট হ্যান ত্যান, কত জিবি ফাইল দিবেন ইত্যাদি ইত্যাদি জিনিস আমি দেখিয়েছি। এই জিনিসপাতি আমি দেখাবো না। আর তবুও যখন প্রবলেম হবে আপনি কী করবেন, ইউটিউব আছে। আমি আমি অবশ্যই কেউই আপনাকে একদম ফুললি A to Z দেখাবে না, আমিও এর ব্যতিক্রম না। আর এটা যে আমি সব কিছু যে হাতে কলমে দেখাই ফেলি, বাঙালিদের প্রবলেমটা হচ্ছে যে ওরা চায় যে সব কিছু হাতে কলমে দেখানো হোক। সাইবার সিকিউরিটি টার্মটা এরকম না। ইভেন সাইবার সিকিউরিটি জিনিসপাতি আপনি ইউটিউবে তো পাবেন না। ইউটিউবে আপনি কিছু পাবেন না। লাইক আমি প্রোগ্রামিং নিয়ে কথা বললাম, লাইক পাইথনের প্রোগ্রামিং, একদম A to Z প্লেলিস্ট আছে, সেট আপ থেকে শুরু করে সব কিছু আছে। কিন্তু আমাদের সাইবার সিকিউরিটির ক্ষেত্রে আর্টিকেল বেসড অনেক কিছু আছে, অনেকগুলো পেইড কোর্স আছে। ইউটিউবে কিছুই না, ইউটিউবে জাস্ট গাইডলাইন আছে, শর্টকাট একটা ধারণা আছে। সো রিসার্চের উপর আপনাকে ভিত্তি করতে হবে। আর অনেকেই বুঝতেছেন না যে অ্যাকচুয়ালি এই আইএসও ফাইলটা কীরকম। আমি বাইনারি নিয়ে কথা বলছি। বাইনারিটা কি? এটা অ্যাবসোর বিগিনার্সদের জন্য এই কোর্সটা না। অ্যাবসোর বিগিনার্স বলতে তাদেরকে বোঝানো হয় যারা কম্পিউটার কীভাবে জীবনে টাচও করে নাই, কম্পিউটার টার্মসগুলো কীভাবে যায় না, কম্পিউটারে কোনো একটা সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে যায় না, এই ধরনের বিগিনার্সরা কখনো সাইবার সিকিউরিটি পারবে না। এটা হচ্ছে বাস্তবতা। কিছু কোর্স আছে অনলাইনে বাংলাদেশেই, একদম 3 মাসে সাইবার সিকিউরিটি কোর্স শিখে মাসে লাখ টাকা ইনকাম করেন। লাখ টাকা ইনকামটা হচ্ছে ওই ফাইবারে গিয়ে আপনি ইনকাম করেন। টু বি অনেস্ট, সাইবার সিকিউরিটি ফাইবারে ইনকাম করার মতো কাজ না, এটা হচ্ছে কর্পোরেট কাজ। এটা কিছু হালকা পাতলা সফট স্কিল আছে যেগুলো ফাইবার দিয়ে করা যায়, বা এটা দিয়ে ফ্যামিলি চলে না, চালানো যাবে না। আপনার কর্পোরেট একটা জব দরকার, এটা রিয়েল জব দরকার, কোনো একটা কোম্পানিতে জব দরকার, যেটা আপনার একটা পার্মানেন্ট জব, বা আপনার নেক্সট 10 থেকে 15 বছরটাতে আপনি এটা করতে পারবেন। এটা কাজ করতে করতে আপনার প্রমোশন হবে, রাইট? আপনি একটা একটা সেক্টরে আছেন, আপনার একটা পজিশন আছে, লাইক আমি বলি সক অ্যানালিস্ট একটা পজিশন আছে, পেনশন টেস্টার, এগুলো কিছু পজিশনে আপনি কাজ করছেন, এটা বলতে পারবেন। আপনি যদি বলেন যে আপনি ফাইবারে এই কাজটা করেন, লাইক অসিন্ট বা অন্য কোনো একটা কাজ লাইক পেনশন টেস্টিং, তো এটা অ্যাকচুয়ালি ঠিক সেম হয়ে যাবে যখন কাউকে যদি শোনান। কারণ এটা অ্যাকচুয়ালি ফাইবারে তো লাখ লাখ মানুষ অ্যাকাউন্ট বানাইছে, বাংলাদেশ থেকে হাজার খানেক লোকই কাজ করে ফাইবারে। তারাই কাজ করে যাদের কিছু স্পেসিফিক স্কিল আছে, ছোট ছোট সফট স্কিল, বাট সফট স্কিল দিয়ে কখনো জব হয় না। আচ্ছা, একটু ওয়েট। তো এই জন্য আমি যে কথা বলবো, নিজের রিয়েল স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আমি যা যা ইনস্ট্রাকশন দিব সব কিছু ফলো করতে হবে, অ্যান্ড অবভিয়াসলি আমি যা টাস্ক দিব সেটাও সাবমিট করতে হবে। তো হুদাই আমার সময় নষ্ট করবেন না, ঠিক আছে? আর অ্যাবসোর বিগিনার্সের জন্য একটা সলিউশন আমি বলি, সেটাও এত ভালো জীবনে হই নাই, তবু হয়ে দিচ্ছি। একদম অ্যাবসোর বিগিনার্স, কিছু বুঝতেছেন না, ইংরেজিতে কিছু কোর্স আছে, আমি সাজেস্ট করি আপনাদেরকে। আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে যেটা সার্চ করতে পারেন, ওয়েট এ মিনিট, এটা না করে একটু ওয়েট। আপনি সরাসরি ইউটিউবে চলে যেতে পারেন, একটু প্রাইভেট উইন্ডোতে আমি যাই। তো আপনি যদি ইউটিউবে চলে যান, ইউটিউবে গিয়ে কিছু জিনিস সার্চ করতে পারেন। সেটা হচ্ছে এখানে আপনি সার্চ করবেন যে কমটিয়া ITF প্লাস একটা কোর্স আছে। তো কমটিয়া ITF প্লাস হচ্ছে কমটিয়া IT ফাউন্ডেশন বা IT ফান্ডামেন্টালস। আইটিতে একদম নতুন যারা জিরো নলেজ তাদের জন্য ভালো কিছু কোর্স, এগুলো ইংরেজি কোর্স। আমি বাংলা এই জন্য বলি যে ইংরেজিতে শিখতে হবে। সো ফাউন্ডেশন নলেজ লাইক বাইনারি কি, ডাটা কি, ইন্টিজার, এই ধরনের বেসিক কনসেপ্ট যেগুলো কম্পিউটারের সাথে হার্ডওয়্যারের সাথে রিলেটেড, একদম যারা নতুন তাদের জন্য ভালো। এই কোর্সটা অনেক ভালো, ছোটো ছোটো ভিডিও, দেখতে বিরক্তি আসবে না, দেখতে পারবেন। শুয়ে শুয়ে আপনি 20টা 30টা ভিডিও দেখে নিতে পারবেন। আর গুগলে সার্চ করলে এগুলো নোটও পেয়ে যাবেন। আর তারপরে এইটা করার পর একটা কোর্স করবেন, সেটা হচ্ছে CompTIA+ কোর্স। এগুলো হচ্ছে সার্টিফিকেশন কোর্স, যারা একদম আইটিতে জব করতে চায়, আইটিতে এন্ট্রি করতে চায়, তাদের জন্য ভালো।
সো প্রফেসর মেসারের চ্যানেলটা ভালো আছে, বাট একটু বোরিং ডিসকাশন, বোরিং ওয়েতে পড়ায়। সো তাদের জন্য আপনারা এইটাও করতে পারেন অথবা এইটাও করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। 31 ঘন্টায় দেখছেন, 31 ঘন্টার কোর্স। সো এইটা চাইলে করতে পারেন। কম্পিউটার প্লাস এই দুইটা করলে আপনার আইটিআই ফাউন্ডেশন যেটা আছে ওইটা হয়ে যাবে। আমার কোর্স করার সাথে ডেইলি এগুলোতে কিছু স্পেয়ার টাইম 1 থেকে 1.5 ঘন্টা টাইম দিবেন এইগুলো ভিডিও শেষ করার জন্য। তো সবার আগে কমটিয়া আইটিএফ প্লাস আইটি ফাউন্ডেশনের কোর্সটা যেটা আছে আমি বললাম সেটা শেষ করবেন, আর এরপরেই কমটিয়া এ প্লাস যেটা বললাম এটা শেষ করবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন, আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। ওকে ফাইন। আর এর পাশাপাশি আমি আরেকটা কোর্সও সাজেস্ট করব, ফ্রি সার্টিফিকেশন যদি পেতে চান আপনি গুগলে যে সার্চ করতে পারেন যে টিসিএম সিকিউরিটি, টিসিএম স্যাক একাডেমি, আমি বিং ইউজ করতেছি টু বি অনেস্ট। সো আপনি টিসিএসএম একাডেমিতে কিছু মানে এটাতে সাবস্ক্রিপশন দিলে অনেকগুলো পেইড কোর্স পাবেন, কিছু ফ্রি কোর্সও কিছু আছে যেগুলো পাবেন। সো আপনাদের যারা একদম নতুন তাদের জন্য কিছু ফ্রি কোর্স আছে, আমি বলি একটু। ফাউন্ডেশনাল কিছু কোর্স আছে, তো এই ফাউন্ডেশনাল কোর্সের মধ্যে আপনি যেটা করতে পারেন লিনাক্স 100 এটা করতে পারেন, বাট লিনাক্স 100 এখানে খুবই কম নলেজ দিছে, যেটা অ্যাকচুয়ালি আমার মতে আরও একটু ডিটেলসে দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। সো সেই ক্ষেত্রে আমারটা দেখলেই হয়, বাট সার্টিফিকেশনের জন্য এটা যেন ভিডিও স্কিপ করে করে কমপ্লিট করে করে দিতে পারেন, কারণ টিসিএম এর সার্টিফিকেশন অনেক ভ্যালু আছে, আপনি লিঙ্ক কিনে সেগুলো পোস্ট করতে পারেন। আমি সাজেস্ট করবো প্র্যাকটিক্যাল হেল্প ডেস্কটপ কোর্স করার জন্য, অনেক কিছু জানবেন, বাট আসলে আপনি যদি কমটিএ প্লাস আর আইটিএ প্লাস করে ফেলেন এটা দরকার পড়বে না। তবে আপনি আইটি জবের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোনো একটা কোম্পানির ইনফ্রাস্ট্রাকচারটা কীরকম হয়ে থাকে সেটা নিয়ে আপনি ভালো ধারণা পাবেন এই কোর্সটা করলে। অ্যান্ড এটাও করতে পারেন সিকিউরিটি ফান্ডামেন্টালস, সাইবার সিকিউরিটি বিগিনার্স তাদের জন্য খুব ভালো। সো এইটার অল্টারনেটিভ একটা কোর্স আছে কম্পিউটার ক্ষেত্রে, কম্পিউটার সিকিউরিটি প্লাস নামে একটা কোর্স আছে, যে সাইবার একদম নতুন, সাইবার সিকিউরিটি অ্যাকচুয়ালি কী কী জিনিসপাতি আছে, তো এই ধরনের জিনিসপাতি আমরা বুঝতে পারছি না, তো তাদের জন্য কম্পিউটার সিকিউরিটি প্লাস নামে একটা কোর্স আছে। সো এইটাও করতে পারেন, ঠিক আছে। কম্পিউটার সিকিউরিটি প্লাস এইটা করতে পারেন যদি উর্দু বা হিন্দিতে চান এইটা, আর ইংলিশে চাইলে এইটা করতে পারেন, ঠিক আছে। সো এটা বলে দিলাম ওভারঅল জিনিসপাতিগুলো, আশা করি বুঝতে পেরেছেন, কোনো সমস্যা হওয়ার কথা নয়। এটা কিছু বেসিক কথাবার্তা যেগুলা আমার বলা দরকার ছিল বা আমি বলে মনে করেছি আমি তাই বলেছি, বাট একটু বেশি ডিসকাশন হয়ে গেছে। সো আমরা আমাদের মেইন টপিকে চলে আসা যাক। সো মেইন টপিকটা হচ্ছে আজকে এই জিনিসপাতি নিয়ে শুরু করা যাক। লিনাক্স ফান্ডামেন্টালস নিয়ে আমরা কথাবার্তা বলবো, লিনাক্স কই থেকে এসেছে, কিভাবে জিনিসপাতি আসছে, লিনাক্সের ইতিহাসটা কি, এটা নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমত অ্যাকচুয়ালি লিনাক্স জিনিসটা কি, যখন আমি বলি লিনাক্স নিয়ে আমরা শিখব, মানুষ যেটা মনে করে লিনাক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, কিন্তু কথা হচ্ছে লিনাক্স কোনো অপারেটিং সিস্টেম না, লিনাক্স হচ্ছে একটা কার্নেল। আমি যখন বলি উইন্ডোজ, উইন্ডোজ কি, উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, ফুললি ফাংশনাল একটা অপারেটিং সিস্টেম, বাট লিনাক্স একটা কার্নেল। এবং কথা হচ্ছে কার্নেল বলতে কি বোঝায় এটা অনেকে বুঝি না, লাইক লিনাক্স ইজ এ metonym that refers to a both specific kernel and a complete operating system. In generally লিনাক্স দ্বারা দুইটা জিনিস বোঝানো হয়, একটা কার্নেলও বোঝানো হয়, একটা অপারেটিং সিস্টেমও বোঝানো হয়, কিন্তু অপারেটিং সিস্টেম তখনই লিনাক্স হবে যখন একটা শর্ত বা একটা কন্ডিশন ফিল আপ করবে। তো এই কন্ডিশনটা সম্পর্কে জানার আগে কার্নেল জিনিসটা সম্পর্কে একটু জানা যাক। কার্নেল হচ্ছে কোনো একটা অপারেটিং সিস্টেমের ব্রেইন। এই ব্রেইনটার কাজটা কি, এই ব্রেইনটার কাজ হচ্ছে সিপিইউ এর যে যা যা কাজ করবে, সিপিইউ থেকেই মূলত আমাদের যত অপারেটিং সিস্টেম যত কাজ হয় সেখান থেকে এক্সিকিউট হয়ে থাকে, সো ওইটা মতো কন্ট্রোল করবে। তো এটাই হচ্ছে কার্নেল, এটা আমাদের ব্রেইনের মতো, লাইক আমি ব্রেইন দিয়ে আমি ভাবছি, আমি কন্ট্রোল করতে পারছি আমার টোটাল শরীরটা, ঠিক তেমনি কার্নেলটা ওইভাবেই হয়ে থাকে, ঠিক আছে। তো কার্নেলটা হচ্ছে দ্য সেন্ট্রাল ব্রেইন অ্যান্ড কোর কন্ট্রোলার। এটা হার্ডওয়্যার, মেমোরি, প্রসেস যেগুলো আছে এই ধরনের জিনিসপাতি সে ম্যানেজ করে থাকে। এবং এই লিনাক্স কার্নেল যেটা 1991 সালে লিনাক্স টরভাল্ডস নামে একজন মানুষ ছিলেন, একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, তিনি তৈরি করেছিলেন, ঠিক আছে। তাহলে এখানে জিএনইউ লিনাক্স নামে একটা টার্ম আছে, সেটা কি, যখন এটা কার্নেলের সাথে মানে লিনাক্স কার্নেলের সাথে যখন জিএনইউ এই জিনিসটা অ্যাড করা হয়েছে তখনই আমাদের এটার ফুললি লিনাক্স অপারেটিং সিস্টেম তৈরি করা হয়ে গিয়েছে। জিএনইউ বলতে কি বোঝানো হচ্ছে, জিএনইউ বলতে সফটওয়্যার বোঝানো হয়, ফ্রি সফটওয়্যার একটা লাইসেন্স আছে। তো এই লাইসেন্সটা অ্যাকচুয়ালি একটা জিএনইউ প্রজেক্ট নামে একটা কথা আছে, যেটা রিচার্ড স্টলম্যান নামে যে মানুষ ছিল তিনি 1983 সালে ক্রিয়েট করছিল। তো জিএনইউ হচ্ছে লাইসেন্স, এই লাইসেন্সটার কাজ হচ্ছে
আমি যা সফটওয়্যার তৈরি করব সব সফটওয়্যারগুলা সারা জীবন ফ্রি থাকবে, অ্যান্ড এটা কখনো কমার্শিয়ালি আমি সেল করতে পারবো না। এই লাইসেন্সের শর্তটা হচ্ছে এটা। তো এই লাইসেন্সের আওতাভুক্ত সফটওয়্যার থাকে, তো এই সফটওয়্যারগুলা সাথে যখন আমি একটা কার্নেল আমি অ্যাড করে দিই, তখন যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। তাহলে যদি আমি বলি, তাহলে জাস্ট যদি কার্নেল বলা হয়, কার্নেল নিজে নিজে কোনো কিছু করতে পারবে না। কার্নেলে মানে একটা অপারেটিং সিস্টেমে কি থাকে, সাধারণত চিন্তা করলে অনেকগুলো সফটওয়্যার কালেকশন থাকে, এইগুলো আমরা ইউজ করি। তো আপনি এইভাবে চিন্তা করতে হবে কার্নেল মানে জাস্ট ব্রেইনটা আছে, কিন্তু ব্রেইনটা কি কন্ট্রোল করার মতো কোনো কিছুই নাই, ঠিক আছে? তো জিএনইউ লিনাক্সের সাথে এই কার্নেলটা অ্যাড করার ফলে যে জিনিস তৈরি হয়েছে সেটা হচ্ছে কমপ্লিট লিনাক্স অপারেটিং সিস্টেম। ওকে, সো এই যে জিএনইউ যেটা বলছি, এটা কি করছে, প্রোভাইড দ্য এসেনশিয়াল শেলস অ্যান্ড কম্পাইলার্স দ্যাট র্যাপ দ্য কার্নেল টু মেক ইট ইউজেবল। তো এই জিনিসটা এভাবে চিন্তা করতে পারেন যে এই টুলটা হচ্ছে একটা বডি, তো এখানে আছে কার্নেল, আছে ব্রেইন, তারপর জিএনইউ ইজ দ্য বডি, এখানে আছে অ্যাপ্লিকেশনস দ্য ইউজার, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন, লিনাক্স কার্নেল প্লাস জিএনইউ ইকুয়ালস টু লিনাক্স অপারেটিং সিস্টেম। সো কিছু জিনিস হয়তো বুঝেন না, লাইক শেলটা কি আর কম্পাইলার জিনিসটা কি, এটা নিয়ে আমরা আস্তে আস্তে জানবো, সমস্যা নেই। তো এই জিনিসটা সম্পর্কে জানার আগে আমরা কিছু ইতিহাস নিয়ে একটু জানা যাক। দ্য সিস্টেম লেভারেজ দ্য পোর্টেবিলিটি ইউনিক্স অ্যান্ড দ্য মডার্নিটি অফ দ্য জিএনইউ প্রজেক্ট। একটু ইতিহাস নিয়ে আমরা একটু জানবো, সেটা হচ্ছে যে সি ল্যাঙ্গুয়েজ যেটা আছে, এই সি ল্যাঙ্গুয়েজ 1970 সালের দিকে আসছিল। তো সি ল্যাঙ্গুয়েজ আসার আগে এমআইটি যেটা ছিল, এই এমআইটিতে কিছু ফার্গ প্রোগ্রামার ছিল যারা একদম বাইনারিতে প্রোগ্রামিংগুলো করতো। বাইনারিতে প্রোগ্রামিং করা মানুষের পক্ষে অনেক টাফ একটা ব্যাপার। তো তখন আমাদের প্রোগ্রামিং করার জন্য যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে বি ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে টোটালি বাইনারিতে প্রোগ্রাম করা। বাইনারিতে কোনো কিছু প্রোগ্রাম করা, ছোট্ট একটা প্রোগ্রাম লেখা পর্যন্ত অনেক টাফ একটা ব্যাপার। সো এই জিনিসটা চিন্তা করে AT&T বেল ল্যাবস, যেটা নিউ জার্সিতে পড়েছিল, ওইখানে একজন মানুষ ছিল, মানুষটার নাম ছিল ড্যানিস ফ্রিজ। তিনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিলেন বাইনারি দিয়ে। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার নাম ছিল সি। তো এই সি ল্যাঙ্গুয়েজটা বানানোর পরে তিনি এবং তার সাথে আরেকজন পার্টনার ছিল, ওনারা মিলে একটা অপারেটিং সিস্টেম তৈরি করেছিল, সেটা হচ্ছে ইউনিক্স। এটা 1970-এর দিকেই হয়েছিল। এখন ইউনিক্সটা কিন্তু এটা রিরাইট করা হয়েছিল, কারণটা হচ্ছে এর আগে 1967 অলরেডি ইউনিক্সটা বাইনারিতে লেখা হয়েছিল। পরবর্তীতে যখন তিনি সি ল্যাঙ্গুয়েজটা বানালেন 1970-তে, উনি রিরাইট করলেন ইউনিক্সটা আমাদের এই সি ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে? এখন কিছু কথা আছে এখানে, সেটা হচ্ছে আপনার এখানে ইউনিক্স যেটা আছে এটা কিন্তু ফুল স্পেলিং না। ইউনিক্সের মেইন স্পেলিংটা হচ্ছে UNICS, ইউনিফাইড ইনফরমেশন সামথিং লাইক দ্যাট। আমি যেটা গুগলে সার্চ করি, জাস্ট আপনি একটু গুগল করেন যে ইউনিক্স OS, এটা সার্চ করেন, তাহলে আপনি কিছু মিনিং পাবেন। ইউনিক্সের মিনিংটা কি? অরিজিনাল হচ্ছে UNICS, যেটা হচ্ছে ইউনিপ্লেক্সড ইনফরমেশন অ্যান্ড কম্পিউটিং সিস্টেম। এখন আমরা এটাকে বলতে মানে আমরা ইউনিক্স বলি, মানে IX হিসেবে চিন্তা করি লাস্টে, এই জন্য এটার স্পেলিংটা চেঞ্জ হয়ে ইউনিক্স হয়ে গিয়েছে, ঠিক আছে? এখন ইউনিক্সটা আমরা কেন ইউজ করছি না, এবং ইউনিক্স এবং লিনাক্সটা ডিফারেন্ট আসলে। ইউনিক্সটা হচ্ছে টোটালি এটা আমাদের কর্পোরেটের জন্য, কর্পোরেট ইউসেজের জন্য তৈরি করা একটা অপারেটিং সিস্টেম, এটা আমাদের জেনারেল লাইফের জন্য না। অ্যান্ড ইউনিক্সটা যখন বানানো হয়েছিল এর অনেকগুলো ডিস্ট্রিবিউশন আসছে, এটা কমার্শিয়ালি সেল করা শুরু হয়েছে। এখন প্রথমত ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝায়? ডিস্ট্রিবিউশন বলতে বোঝানো হয় কোনো একটা অপারেটিং সিস্টেম আছে আমার কাছে, এটার সোর্স কোডটা আমার কাছে আছে, এই সোর্স কোডটাকে আমরা কি করছি, এটাকে মডিফিকেশন করছি, এটাকে ডেভেলপ করে আরও অ্যাডভান্স ফিচার দিছি, এখন এটা আরেকটা নতুন অপারেটিং সিস্টেম। সো এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অথবা ডিস্ট্রো। তো ইউনিক্স অনেকগুলো ডিস্ট্রিবিউশন অথবা ডিস্ট্রো চলে আসছে, অ্যান্ড ইউনিক্সটা অ্যাকচুয়ালি পেইড অপারেটিং সিস্টেম ছিল। মানে এটা হচ্ছে যে আমাদের এই যে ইউনিক্স যেটা আছে, ইউনিক্সের ভেতরে যে সফটওয়্যারগুলো ইউজ করা হতো সেগুলো পেইড ছিল, ইউনিক্স সফটওয়্যারটাও পেইড ছিল, কমার্শিয়ালি ইউজ হয়, রাইট? তো সেই ক্ষেত্রে আমাদের সাধারণ মানুষের জন্য ইউনিক্স অ্যাকচুয়ালি পেইড, ফ্রি ইউজ করা যেত না। তো সেই জন্য সেই কথা চিন্তা করে লিনাক্স কার্নেল 1991 ডেভেলপ করা হয়েছিল, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি হবি প্রজেক্ট হিসেবে তৈরি করা হয়েছিল। এটা অ্যাকচুয়ালি মানুষের কথা চিন্তা করে না, উনি নিজের জন্য তৈরি করেছিলেন। তখন এই প্রজেক্টটার নাম ছিল ফ্রিক্স।
তো ফ্রিক্সটা অ্যাকচুয়ালি মিনিক্সটাকে রিপ্লেস করার জন্য তৈরি করা হয়েছিল। মিনিক্সটা হচ্ছে যে একটা অপারেটিং সিস্টেম, এটা এই লিনাক্স ওয়ার্ডসের আমাদের ইউনিভার্সিটির প্রফেসর তৈরি করেছিলেন। সো এই মিনিক্সে অনেকগুলো লিমিটেশন ছিল, তো সেইটার কথা চিন্তা করে অ্যাকচুয়ালি উনি তৈরি করেছেন ফ্রিক্স নামের প্রজেক্ট। পরবর্তীতে ওই প্রজেক্টে একটা মানে একজন ম্যানেজার ছিল, তিনি একটা ভুলের কারণে মানে মানে কি একটা প্রজেক্ট নামটা রিনেম করে উনি লিনাক্স দিয়ে দিয়েছিলেন। লিনাক্স যে টরভাল্ডস তার নামের সাথে মিল রেখে তখন থেকে কার্নেলটার নাম হয়ে গেছে লিনাক্স। সো ঠিক আছে, সো এইখানে তারপরে কি আসছে, জিএনইউ প্রজেক্ট নামে একটা আসছিল 1983-তে আসছিল, রিচার্ড স্টলম্যান, ক্রিস ফ্রি টুলস কম্পাইলার শেলস বাট ল্যাক এ কার্নেল। তো তিনি ফ্রি টুলস শেলস এগুলো তৈরি করতেন, ফ্রি টুলসগুলো। তো তিনি একটা কার্নেলের অভাব অনুভব করছিলেন। তখন যখন লিনাক্স কার্নেলটা আসলো, এটা সে জিএনইউ প্রজেক্টে তৈরি হয়ে একটা প্রজেক্ট কম্বিনেশন হয়, কি হয়ে গেল, একটা অপারেটিং সিস্টেম, সেটাই হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম। কম্পাইলার্স কি আর শেলস কি, ইন জেনারেলি আপনি দুই ধরনের জিনিস দেখতে পাবেন, একটা হচ্ছে সিএলআই আর একটা হচ্ছে জিইউআই। এটা নিয়ে সামনে আসবে, কিন্তু একটু শর্টে বলি। জিইউআই মানে হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। জিইউআই মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো জিইউআই মানে হচ্ছে যে আপনি ক্লিক করে করে, মানে যেমন উইন্ডোজ আছে, উইন্ডোজে মাউস দিয়ে ক্লিক করে ওপেন করছি, এই ধরনের জিনিসপাতিকে জিইউআই বলে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সিএলআই মানে হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, মানে আমি কিছু কমান্ড টাইপ করবো, কিছু জিনিস টাইপ করবো কিবোর্ড দিয়ে, এবং কিবোর্ডে ওইটার উপর ভিত্তি করে আমার টাস্ক আমি যেটা যাচ্ছি সেটা এক্সিকিউট হবে। তো এই জিনিসটা যেই জায়গাতে এক্সিকিউট হয় সেটাকেই বলা হয় শেল, বা এটাকে আপনার অনেকে টার্মিনাল নামেও চেনে থাকেন। তো অনেক ধরনের শেলই আছে। আর কম্পাইলার্স হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, যেটা অ্যাকচুয়ালি কিছু ললের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মেশিন কোড অথবা বাইনারিতে কনভার্ট করে। এটা দিয়ে বিস্তারিত জানবো সামনে। ওকে, তাহলে একটা কথা অনেকবার শুনবেন আবার, সেটা হচ্ছে লিনাক্স একটা ইউনিক্স অপারেটিং সিস্টেম। ইউনিক্স লাইক মানে হচ্ছে এটার ধরনটা ইউনিক্সের মতন, কিন্তু এটা ইউনিক্স না। তো ইট ফাংশনস না ইউনিক্স, বাট ইজ নট লিগালি সার্টিফাইড বাই ওপেন গ্রুপ। ইউনিক্সের আন্ডারে তখনই হবে যখন ইউনিক্সের যে গ্রুপটা আছে ওরা সার্টিফাই করবে। কিন্তু লিনাক্স এটা ইউনিক্স অপারেটিং সিস্টেম, ইউনিক্সের মতো স্ট্রাকচার, বাট নট ইউনিক্স, রাইট? ঠিক আছে, তাহলে এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ওপেন সোর্স। ওকে, ওপেন সোর্স বলতে কি বোঝায় এটা সম্পর্কে জানা উচিত। ওপেন সোর্স একটা আছে, আরেকটা হচ্ছে ক্লোজ সোর্স আছে, দুইটা ডিফারেন্ট জিনিসপাতি আছে। তার আগে একটা কথা বলা যাক, সেটা হচ্ছে ওপেন সোর্স গ্রান্টস দ্য ইউজার দ্য ফান্ডামেন্টাল রাইট টু ইন্সপেক্ট অ্যান্ড মডিফাই দ্য মেশিন কোড। লিনাক্সের ক্ষেত্রে যখন কথা বলা হয় তখন একটা ওয়ার্ড অনেকবার আমরা শুনে থাকবো, সেটা হচ্ছে এটা ওপেন সোর্স। কিন্তু আমরা অনেকেই আসলে জানি না আসলে ওপেন সোর্স বলতে কি বোঝানো হচ্ছে, এটা নিয়ে অনেকে কনফিউজ। তো ওপেন সোর্স বলতে বোঝানো হয় আমাদের সোর্স কোড বা মেইন কোড, যে কোড দিয়ে আমরা অপারেটিং সিস্টেমটা লিখেছি সেটা ফ্রি। দ্বিতীয়ত আমাদের এই অপারেটিং সিস্টেম ইউজ করাও ফ্রি, সারা জীবন ফ্রি থাকবে। তাহলে সোর্স কোড ইজ ভিজিবল। সোর্স কোড ভিজিবল হলে আমরা এই সোর্স কোডটাকে ইউজ করতে পারবো, মডিফাই করতে পারবো, এটাকে মডিফাই করে নিজের একটা অপারেটিং সিস্টেম তৈরি করতে পারবো। এটাকে বলা হয় ওপেন সোর্স। মডিফিকেশন ইজ এনকারেজ। জিপিএল লাইসেন্স গ্রান্টস ফ্রিডমস। জিপিএল লাইসেন্সটা হচ্ছে ওই যে আমাদের জিএনইউ লিনাক্স নিয়ে কথা বলছিলাম, তো জিএনইউ এর লাইসেন্সের একটা আপডেট ভার্সন জিপিএল, ওনার একটা লাইসেন্সে মানে এটা আন্ডার একটা ভার্সনের নাম হচ্ছে জিপিএল। জিপিএল এ অনেকগুলো ভার্সন আছে। তারপর কমিউনিটি সেন্ট্রিক মডেল, ঠিক আছে। তো বিল্ড অন সি, দ্য সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট অ্যালোজ ফাইন গ্রেইনড হার্ডওয়্যার কন্ট্রোল। তো সি দিয়ে লিনাক্স যে কার্নেলটা, এটা কিন্তু সি দিয়েই তৈরি করা হয়েছিল। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক লম্বা ইতিহাস আছে। প্রথমত সি তৈরি করা হয়েছে বাইনারি দিয়ে, তারপর সি এর উপর ভিত্তি করে আর অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে, লাইক পাইথন যে ইন্টারপ্রেটার আছে, ইন্টারপ্রেটারটা কিন্তু সি দিয়ে তৈরি করা হয়েছে। সি পাইথন হচ্ছে আমাদের পাইথনের ডিফল্ট ইন্টারপ্রেটার। আর অনেকগুলো ইন্টারপ্রেটারই আছে পাইথনের। তো এখানে ইন্টারপ্রেটার জিনিসটাকে ওই আলোচনায় আমি যাব না, জাস্ট এতটুকু জেনে রাখেন ইন্টারপ্রেটার হচ্ছে যেটা অ্যাকচুয়ালি পাইথন কোডটাকে রান করে। দ্যাটস অল, এটা সহজ কথা। আর ডিটেলস আলোচনা সামনে আসবে, সমস্যা নেই। কিন্তু ক্লোজ সোর্স বা এখানে ক্লোজ সোর্স বলতে কি বোঝায়, লাইক উইন্ডোজ ম্যাক ওএস, এটা ক্লোজ সোর্স। আরেকটা জিনিস বলি, ম্যাক ওএস ইউনিক্স বেসড অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে ইউনিক্স, এটা সার্টিফিকেশনের নাম হচ্ছে বিএসডি। তো বিএসডি সার্টিফাইড অপারেটিং সিস্টেম হচ্ছে ম্যাক ওএস। সো ম্যাক ওএস টোটালি ইউনিক্স থেকেই আসছে আসলে।
তো প্রপার্টি হচ্ছে যে এখানে ক্লোজ সোর্স, এটা ক্লোজ সোর্স বলতে বোঝানো সোর্স কোড ইজ হিডেন, সাধারণ মানুষকে কখনো মানে সোর্স কোডটা দেওয়া হবে না, মডিফিকেশন ইজ ইলিগেল, মডিফিকেশনের রাইট একমাত্র আমাদের থাকবে ক্রিয়েটরের কাছে, রাইট? তো সোর্স কোড ইজ হিডেন, মডিফিকেশন ইলিগেল, ইউলার রেস্ট্রিক্টস ইউসেজ রাইটস, ইউলা একটা লাইসেন্সের নাম, তো রেস্ট্রিক্টস ইউসেজ রাইটস, তো এটা রেস্ট্রিক্ট করে দিচ্ছে যে ইউজাররা কী কী করতে পারবে। আর প্রফিট সেন্ট্রিক মডেল, এটা এখানে টোটালি প্রফিটের জন্যই এই অপারেটিং সিস্টেমটা তৈরি করা হয়েছিল। ঠিক আছে, আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। সো এখানে কিছু লিগ্যাল ফ্রেমওয়ার্কস আছে বা কিছু লাইসেন্স নিয়ে আমরা কথা বলবো যেগুলো গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়েছে। আর আমি স্লাইড বানানোর জন্য নোটবুক এলএম ইউজ করি, অনেক জোস জিনিসপাতি হয়, তো আমি হাইড করছি না, আমি সরাসরি অনেস্টলি বলে দিলাম নোটবুক এলএম দিয়ে আমি তৈরি করেছি এই স্লাইডগুলো। বাট এটা অ্যাকচুয়ালি আমার নিজের কালেকশনে থাকা কিছু পিডিএফ যেটা আমি নিজে লিখছিলাম বানাইছিলাম ওইগুলো ইউজ করতে হয়েছে। বাট নোটবুক এলএম যেটা করছে সেটা হচ্ছে যে জস কিছু পিকচার্স এইগুলো অ্যাড করে দিছে অ্যান্ড আরও অনেক জসভাবে রিপ্রেজেন্ট করতে সাহায্য করছে আমাকে। ঠিক আছে, আচ্ছা মাঝে মাঝে আমি এটা চেক করি যে রেকর্ড হচ্ছে কি না। এটা একটাই কারণটা হচ্ছে যে আমার আগে প্রবলেম হতো যে হঠাৎ করে রেকর্ডিংটা অফ হয়ে যায়, এই জন্য আমি চেক করি। ঠিক আছে, সো কিছু লিগ্যাল ফ্রেমওয়ার্কস কোডিফাইড দ্য ফ্রিডমস অফ দ্য ইকোসিস্টেম থ্রু লাইসেন্সিংয়ের ক্ষেত্রে কিছু জিনিস নিয়ে আমরা জানবো। প্রথমত তিনটা ব্যাপার আছে এখানে, ওনারশিপ, মানি অ্যান্ড লাইসেন্স। ওনারশিপ আইপি, মানি হচ্ছে ট্রান্সফার, অ্যান্ড লাইসেন্স হচ্ছে রুলস। এই তিনটা জিনিস উপর ভিত্তি করে কিছু আমাদের রুলস আছে। প্রথমত আমাদের যে মোরাল ফ্রিডম বা আমাদের এই যে দ্য এফএসএফ নামে একটা কথা আছে, তো এফএসএফটা হচ্ছে আমাদের ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন। তো ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন টাই হচ্ছে যারা অ্যাকচুয়ালি ফ্রি সফটওয়্যার প্রোভাইড করে। আপনার আমাদের লিনাক্স অনেকগুলো টুলস আছে, সফটওয়্যার আছে, এইগুলা আন্ডারে যে মানে যে লাইসেন্সগুলো এগুলো ইউজ করে থাকে এই সফটওয়্যারগুলোর জন্য, সেইগুলো একটা হচ্ছে এই যে ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন আন্ডারে থাকা জিপিএল V2 V3 এগুলো আছে। সো জিপিএল V2 V3 এর ক্ষেত্রে দুইটা ব্যাপার আমাদের মাথায় থাকতো। মোরাল ফ্রিডম, সেটা হচ্ছে যে uses GPL V2 V3 ensures modified versions remain free forever, prevents stabilization, ensures modified version remain free forever। সেখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমাদের ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশন আমাদের যে জিনিসটা বলে সেটা হচ্ছে যে আপনি আপনার মতো করে এই সফটওয়্যারটাকে আপনি মডিফাই করতে পারেন, যা ইচ্ছা করেন, আই ডোন্ট কেয়ার, অ্যাজ লং এজ আপনি আপনার বানানো যে সফটওয়্যারটা সেটা আপনি কমার্শিয়ালি ইউজ করছেন বা কমার্শিয়ালি আপনি সেলের চেষ্টা যতক্ষণ না চেষ্টা আপনি করছেন ততক্ষণ পর্যন্ত এনিথিং ইজ লিগ্যাল, আপনি যা ইচ্ছা করতে পারেন। ঠিক আছে, এখানে আরেকটা আছে, এটা হচ্ছে যে আমাদের ওএসআই নামে একটা জিনিস আছে। ওএসআই মিনিংটা আমি ভুলে গেছি, ওএসআই মিনিংটা আমি গুগলে সার্চ করি যদি এগেইন ওএসআই লাইসেন্স নামে একটা কথা আছে। তো ওএসআই লাইসেন্সের মিনিংটা হচ্ছে কি ওপেন সোর্স লাইসেন্স, রাইট? সো এই যে ওপেন সোর্স লাইসেন্স, ওএসআই লাইসেন্স লিনাক্স আপনি সার্চ করলে আরও স্পেসিফিক পাবেন। তো ওএসআই মানে হচ্ছে লিনাক্সটা যে আমাদের জিএনইউ এর আন্ডারে আছে, আর ওএসআইটা হচ্ছে যে ওপেন সোর্স লিনাক্স লাইসেন্স বা ওপেন সোর্স লাইসেন্স, এটাকে সহজে বলতে পারি। সো এই যে ওপেন সোর্স লাইসেন্স এটাও ওপেন সোর্স বা ফ্রি, বাট এটার কিছু রেস্ট্রিকশন আছে। তো এই রেস্ট্রিকশনগুলো আমরা একটু জানার চেষ্টা করি। তো এটা মূলত আমাদের এই যে এমআইটি একটা লাইসেন্স আছে, বিএসডি, এমআইটি বিএসডি, এগুলো ফলো করে। বিএসডিটা হচ্ছে আমাদের ইউনিক্স আন্ডার লাইসেন্স, অ্যালাউস কোড টু বি ইউজ প্রপ্রিয়েটরি প্রোডাক্টস। তো এটা আপনি কমার্শিয়ালি ইউজ করার পারমিশন এই ক্ষেত্রে আছে। ঠিক আছে, বাট এইগুলো নিয়ে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন যদি একটু গুগল করেন, লাইক ওএসআই লাইসেন্সের ক্ষেত্রে কী বলে। ওএসআই লাইসেন্স জাস্ট আপনি যদি সার্চ করেন তাহলে এটা নিয়ে বিস্তারিত জানতে পারবেন। হোয়াট ইজ অ্যান ওএসআই লাইসেন্স? So license that comply with open source definition aimed if they allow software to be freely used, modified and shared. To be approved by the open source initiative, also known as the OSI, license must go through the open source license review process. আমি যদি জাস্ট সার্চ করি যে FSF ভার্সেস OSI, তাহলে এটা আপনি পার্থক্যটা বুঝতে পারবেন যে এখানে পার্থক্যটা কি বলতেছে। একটু জাস্ট যদি আমি রেডিট দেখি, সো এখানে কিছু বা পার্থক্য লিখে দিয়েছে।
সো সেটা আপনি পড়তে পারেন, বাট আপনি গুগলের রেসপন্স যদি পড়েন যে ফিলোসফিটা কি বলে, FSF emphasizes that software should respect user freedom. OSI highlights the pragmatic development and economic advantages. তারা অ্যাডভান্টেজ নিয়ে বেশি ফোকাস করে OSI. Definition FSF focuses on the four freedoms: run, study, modify, redistribute, and improve. Our OSI 10-point open source definition OSD that focuses on license, compliance, distribution, and source code access. আর আমাদের জিপিএল এর সাথে এফএসএফটা অ্যাসোসিয়েটেড আছে, দ্যাট এনফোর্স ফ্রিডম, হোয়াট অলসো এমব্রেসেস এ ওয়াইডার রেঞ্জ অফ লাইসেন্সেস ইনক্লুডিং মোর permissive ones. Then FSF sometimes viewed as one rigid ideological, while OSI was created to make the concept of open source more palatable to business. তো এখানে ব্যাপারটা হচ্ছে, আমি খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, বা খুব সহজে কনসেপ্টটা হচ্ছে, আমাদের এফএসএফ যে লাইসেন্সটা আছে ওগুলো ফ্রি ফর এভার। ওএসআই কিন্তু, বাট ওএসআই এখানে বিজনেস মডেলটা একটু বেশি ফোকাস দেয়, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আর কপিরাইটস অল রাইট ডিজাইন, তো কপিরাইটস একটা লাইসেন্স আর কি, ঠিক আছে, কপিরাইটসের ক্ষেত্রে কিছু লাইসেন্স। সো ক্রিয়েটিভ কমন কনটেক্সট আছে, দ্য ফিলসফি এক্সটেন্ড বিয়ন্ড কোড টু মিডিয়া, BOI, SI, NC, ND, এই ধরনের কিছু টার্মস আছে, এগুলো নিয়ে জানতে হবে না, বাট এগুলো হচ্ছে OSI এর সাথে রিলেটেড, বা এই ধরনের দুই ধরনের লাইসেন্সের সাথে অ্যাসোসিয়েটেড আছে। সো এই জিনিসটা যদি খুবই জানার ইচ্ছা হয়, আমি আমার নোট দিয়ে দিব, ওইখানে আপনি পড়তে পারবেন। এখন যে জিনিসটা নিয়ে একটু জানা উচিত সেটা হচ্ছে যে দ্য কার্নেল অ্যাক্টস অ্যাজ অ্যান এয়ার ট্রাফিক কন্ট্রোলার ফর সিস্টেম রিসোর্সেস। কার্নেলটা কীভাবে অ্যাকচুয়ালি কাজ করছে এটা একটু খুব সহজ একটা এক্সাম্পল, এটা ছবির মাধ্যমে জানা যায়। কার্নেলটা হচ্ছে ঠিক মাঝখানে একটা মানুষ, মাঝখানে যেটা থাকে, ম্যান ইন দ্য মিডল, আমি চিন্তা করতে পারি। এই একদিকে আমাদের আছে কিছু ডিভাইসেস লাইক সার্ভার অ্যাপস, আমাদের ডেস্কটপ অ্যাপস, এখানে টুলস আছে। আর এইদিকে আমাদের কিছু হার্ডওয়্যার ডিভাইস আছে, লাইক CPU আছে, র্যাম আছে, ডিভাইসেস আছে। সো এই যে এই দুই ধরনের সফটওয়্যার এবং হার্ডওয়্যার, এই পাশে আছে আমাদের সফটওয়্যার এবং আমাদের এই পাশে আছে হার্ডওয়্যার। কার্নেলটা এই সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে কমিউনিকেশন করতে হেল্প করে, তাদের মধ্যে ডাটা শেয়ার, রিসোর্সেস শেয়ার করতে হেল্প করে, ঠিক আছে। তারপরে এখানে মেমোরি ও CPU একটা ব্যাপার আছে কার্নেলের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ডিসাইডস হুইচ অ্যাপ গেটস প্রসেস টাইম, মাল্টিটাস্কিং। তো মাল্টিটাস্কিং নামে একটা ব্যাপার আছে আমাদের অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে। মাল্টিটাস্কিং বলতে বোঝায় না যে মাল্টিপল টাস্ক একই সাথে হওয়া, মাল্টিটাস্কিং বলতে বোঝানো হয় মাল্টিপল টাস্ক কীভাবে CPU ম্যানেজমেন্ট করে, এবং এই ম্যানেজমেন্ট করার দায়িত্ব কার্নেলটা হেল্প করে অ্যাকচুয়ালি। তো অ্যাবস্ট্রাকশন, হাই টেকনিক্যাল হার্ডওয়্যার ডিটেলস ফ্রম অ্যাপ্লিকেশন। তো আমাদের টেকনিক্যাল যে হার্ডওয়্যার ডিটেলস যেটা আছে সেটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন থেকে হাইড করে থাকে আবার এই কার্নেলটা। আর প্রসেস ম্যানেজমেন্টটাও করে থাকে। প্রসেস ম্যানেজমেন্ট ট্রিটস এভরি টাস্ক অ্যাজ কন্ট্রোলড প্রসেস। তাহলে এখানে প্রসেস ম্যানেজমেন্টটাও আমাদের কার্নেল করে থাকে। তাহলে কার্নেল ওভারঅল চিন্তা ভাবনাটা কীরকম, মাল্টিটাস্কিং করতে হেল্প করে, আমাদের হার্ডওয়্যার টেকনিক্যাল ডিটেলস সফটওয়্যার থেকে আমাদের হাইড করে থাকে, প্রসেসটা ম্যানেজমেন্ট করে থাকে। প্রসেস বলতে বোঝানো হয় লাইক আপনি কোনো একটা সফটওয়্যার আপনি ওপেন করছেন একটা অপারেটিং সিস্টেমে, সেটার প্রসেস দুই তিনটা করলে দুই তিনটা প্রসেস চলতেছে, যা যা অ্যাক্টিভিটি হচ্ছে একটা অপারেটিং সিস্টেমে সবগুলো একটা প্রসেস হিসেবে ট্রিট হয়ে থাকে। আর তারপরে হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে আমাদের কমিউনিকেশন, ডাটা ট্রান্সফার বা আমাদের লেনদেন, এই ধরনের জিনিসপাতি করতে কার্নেল হেল্প করে, কারণ কার্নেলটা হচ্ছে ব্রেইন অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে। এখন আমার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস আর একটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। কমান্ড লাইন ইন্টারফেস জিনিসটা কি? কমান্ড লাইন ইন্টারফেসটা হচ্ছে আমি কিবোর্ডে কোনো কিছু টাইপ করব, কিবোর্ডে কোনো কিছু টাইপ করলে সেটা আমার যে টাস্কটা আমি করতে যাচ্ছি সেটা এক্সিকিউট হয়ে যাবে, এটাকে বলা হয় থাকে কমান্ড লাইন ইন্টারফেস। লাইক আমি যাদের একটু ধারণা আছে লাইক sudo apt আপডেট, এটা অ্যাকচুয়ালি সব যে প্যাকেজ যেগুলো আছে অপারেটিং সিস্টেমে সেগুলো আমাদের আপডেট করে দিবে। সো জানা দরকার নাই অ্যাকচুয়ালি এটা কি। তো এই জন্য এটা মানে এখানে কিছু কমান্ড লেখা হয়ে থাকে কমান্ড লাইন ইন্টারফেসে, আর এই কমান্ড যে জায়গাতে লেখা হয় সেটার নাম হচ্ছে শেল। সো কিছু শেলের নাম আমি একটু বলে দিই। ব্যাশ, এটা হচ্ছে বাই ডিফল্ট এটা ইউজ করা সবচেয়ে বেশি শেল। তারপর আমাদের জেড শেল, যেটা আমাদের কালি লিনাক্স যারা ইউজার তাদের ডিফল্ট শেল হচ্ছে জেড শেল। ব্যাশের ডেভেলপ ভার্সন বা সাকসেসরটাই হচ্ছে আমাদের জেড শেল। সো এই শেলটা হচ্ছে আমার একটা টুলস বা সফটওয়্যার, ইউ টেল দ্য কম্পিউটার হোয়াট টু ডু, ইউ এক্সপ্রেস এক্সাক্ট ইনস্ট্রাকশনস, রাইট। আর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হচ্ছে ক্লিক করে করে যে জিনিসপাতি করে, ইউ মাউসে ক্লিক করে আমি ব্রাউজার ওপেন করেছি, এটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। লাইক উইন্ডোজ থাকে, আইকনস থাকে, মেনুস থাকে, পয়েন্টার্স থাকে। দ্য কম্পিউটার টেলস ইউ হোয়াট টু ডু, ইউ চুজ ফ্রম অফার্ড অপশনস, ঠিক আছে। এটাই হচ্ছে কিছু বলা যায় আমাদের পার্থক্য।
এখন কমান্ড ইন্টারফেসের ক্ষেত্রে কিছু এডিটরস আছে যেটা শেলেই আমি ইউজ করতে পারি, যেটা আমাদের মাঝে মাঝে দরকার পড়ে যে কিছু কনফিগারেশন ফাইলস এডিট করতে। তো আমাদের হেভি ওয়েটের ক্ষেত্রে ভিম বা ইমাক্স আছে, আর লাইট ওয়েটের ক্ষেত্রে আপনি ন্যানো বা পিকো ইউজ করতে পারেন। পিকোটা হচ্ছে আমাদের ন্যানো এর আগের ভার্সন, ন্যানো পিকোটাকে ডেভেলপ করে ন্যানো বানানো হয়েছে, ঠিক আছে। এখন ডিস্ট্রিবিউশন নিয়ে একটু জানা যাক। তো ডিস্ট্রিবিউশন নিয়ে জানার আগে কিছু ধারণা আমরা একটু অ্যানালজি একটু বোঝার চেষ্টা করি। ডিস্ট্রিবিউশন প্যাকেজ ম্যানেজার, এই ধরনের জিনিসপাতি। প্যাকেজ ম্যানেজার এই ওয়ার্ডটা আপনি অনেকবার শুনবেন। প্যাকেজ ম্যানেজার জিনিসটা আসলে কি? প্যাকেজ ম্যানেজার বলতে দুইটা জিনিস বোঝানো হয়ে থাকে। প্যাকেজ ম্যানেজার বলতে বোঝানো হয় যে ফার্স্ট এটা প্যাকেজ বলতে বোঝানো হয় থাকে আপনার অপারেটিং সিস্টেমে যে ধরনের টুল সফটওয়্যার আছে সবগুলোকে প্যাকেজ বলা হয় থাকে। আর প্যাকেজ ম্যানেজার হচ্ছে প্রথমত যারা ইন্টারনেট থেকে বিভিন্ন টুল সফটওয়্যার ইনস্টল করে দিবে, দ্বিতীয়ত এই প্যাকেজগুলোকে ম্যানেজ করে থাকবে, তাদেরকে প্যাকেজ ম্যানেজার বলা হয়ে থাকে। আর আমাদের লিনাক্সে অনেকগুলো ডিস্ট্রিবিউশন আছে। তো ডিস্ট্রিবিউশন প্যাকেজেস দ্য কার্নেল টুলস অ্যান্ড ইনস্টলার ইনটু এ ফাংশনাল প্রোডাক্ট। তাহলে একটা ডিস্ট্রিবিউশন বা একটা অপারেটিং সিস্টেম, লিনাক্সের কোনো একটা ডিস্ট্রিবিউশন নিয়ে যদি কথা বলি, সে প্যাকেজ করে কার্নেলকে, টুলগুলোকে এবং ইনস্টলারকে, এবং সেটাকে একটা ফাংশনাল প্রোডাক্ট বা একটা ফুললি ফাংশনাল একটা অপারেটিং সিস্টেম তৈরি করে থাকে। তাহলে কি কি এখানে অ্যাড করেছে, লাইক কারকে যদি এটা অপারেটিং সিস্টেম আমি চিন্তা করি তাহলে কি কি আছে? কার্নেল, দ্য পাওয়ার, জিএনইউ টুলস, দ্য কন্ট্রোল, দ্য ডিস্ট্রিবিউশন হচ্ছে দ্য প্রোডাক্ট, অ্যাপ্লিকেশন, দ্য কমফোর্ট। এই যে জিনিসপাতিগুলো অ্যাড করার পরে যে প্রোডাক্টটা আমাদের ফাইনাল তৈরি হয়েছে, ওইটার নামটাই হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। সো আমাদের বাই ডিফল্ট কিছু প্যাকেজ ম্যানেজার সম্পর্কে জানা যাক। সো লিনাক্স প্রথম একটা অপারেটিং সিস্টেম কার্নেলের সাথে জিএনইউ দিয়ে তৈরি করা হয়েছে, ফ্রি একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। তো এটার উপর ভিত্তি করে আর অনেকগুলো অপারেটিং সিস্টেম তৈরি হয়েছে। তো সেইগুলোকে বলাবো লিনাক্সের ডিস্ট্রিবিউশন। লিনাক্সের মেজর দুইটা ডিস্ট্রিবিউশনের মধ্যে একটা হচ্ছে ডেবিয়ান অ্যান্ড আরেকটার নাম হচ্ছে রেড হ্যাট। তো ডেবিয়ান যে প্যাকেজ ম্যানেজারটা ইউজ করে সেটা হচ্ছে অ্যাপিটি, ঠিক আছে। আর রেড হ্যাট যেটা ইউজ করে হয় আরপিএম ইউজ করে অথবা ডিএনএফ, এগুলো হচ্ছে প্যাকেজ ম্যানেজারের নাম। লাইক আপনি লিনাক্স ইউজার হলে অ্যাপিটি ইনস্টল, অ্যাপিটি আপডেট এই ধরনের জিনিসপাতি শুনছেন। সো এই যে অ্যাপিটি ইউজ করছেন মানে হচ্ছে আপনি ডেবিয়ান বেস্ট একটা ওএস ইউজ করছেন, আর আরপিএম বা ডিএনএফ ইউজ করলে আপনি রেড হ্যাট বেস্ট কোনো একটা অপারেটিং সিস্টেম ইউজ করছেন। তো দ্য প্যাকেজ ম্যানেজার হ্যান্ডেল সফটওয়্যার ডিপেন্ডেন্সি অটোমেটিক্যালি। অ্যান্ড আরেকটা এক্সাম্পল বলি, আপনি অনেক সময় .dev নামে একটা ফাইল আপনি ডাউনলোড করেন কোনো একটা সফটওয়্যার ইনস্টলের জন্য ইন্টারনেট থেকে। তো এই .dev ফাইল যেগুলো আছে এগুলো হচ্ছে ডেবিয়ান বেসড অপারেটিং সিস্টেমের জন্য ইউজ করা হয়ে থাকে। লাইক অনেকে উবুন্টু ইউজ করে থাকেন, উবুন্টুর জন্য ডেভ ইউজ করে থাকেন। তো ডেবিয়ান বেসড যতগুলো অপারেটিং সিস্টেম আছে সবগুলোর জন্যই আমরা .dev ইউজ করে থাকি। সো এটা হচ্ছে .devটা ডাউনলোড করা লাগে, বাট এটা একটা অ্যাডভান্স ভার্সনটা হচ্ছে এপিটি। তো এপিটি যে কাজটা করে থাকে ইন্টারনেট থেকে সরাসরি সার্ভার থেকে ডাউনলোড করে দেয় ইউজিং কমান্ড লাইন, আমাকে কোনো প্রকার ফাইল ডাউনলোড করতে হবে না ম্যানুয়ালি। তো আমাদের এখানে একটু কিছু ডিস্ট্রিবিউশনগুলো একটু ভাগ করা যাক যাতে আমরা সহজে বুঝে ফেলতে পারি। তো ডিস্ট্রিবিউশনস ইভলভ ইনটু ফ্যামিলিজ বেসড অন লিনিয়েজ অ্যান্ড ফিলোসফি। তো লিনাক্স কার্নেল থেকে মেইনলি তিনটা আমাদের ডিস্ট্রিবিউশন আসছিল, ডেবিয়ান ফ্যামিলি, রেড হ্যাট ফ্যামিলি, সাস ফ্যামিলি। তো ডেবিয়ানটা হচ্ছে কমিউনিটি ড্রাইভেন রক সলিড, এটা হচ্ছে কিছু লিনাক্সের কিছু ডেভেলপার গোষ্ঠী মিলে তৈরি করেছে। রেড হ্যাটটা হচ্ছে আমাদের কর্পোরেট এন্টারপ্রাইজ স্ট্যান্ডার্ড, তো এগুলো বিভিন্ন বিজনেস অর্গানাইজেশনগুলো ইউজ করে থাকে। আর ডেবিয়ান অ্যাকচুয়ালি পার্সোনাল ইউজের জন্য বেশি ইউজ হয়ে থাকে। আর সাস ফ্যামিলি এগুলো প্রফেশনাল ইউরোপিয়ান কোম্পানিগুলো এটা ইউজ করে থাকে। তো ডেবিয়ানের মধ্যে কিছু এক্সাম্পল হচ্ছে উবুন্টু, তারপর লিনাক্স মিন্ট, তারপর কালি লিনাক্স, তারপর প্যারোটওয়েস। রেড হ্যাটের কিছু এক্সাম্পল হচ্ছে আরএইচএল, এটা হচ্ছে পেইড একটা অপারেটিং সিস্টেম। তারপর হচ্ছে ফেডোরা আছে, তারপর আমাদের আছে সেন্টওয়েস, তারপর আমাদের আর্ক লিনাক্সটাও এই রেড হ্যাট থেকে আসে। তারপর সাসফেল থেকে কি আসে? সাসফেল থেকে তেমনটা আসে না, বাট আমাদের অ্যান্ড্রয়েড নিয়ে একটু কথা বলতে হয়। অনেকে মনে করে অ্যান্ড্রয়েডটা একটা সেপারেট অপারেটিং সিস্টেম, বাট আসলে অ্যান্ড্রয়েডটা লিনাক্সের কার্নেল ইউজ করে থাকে, লিনাক্স থেকেই আসছে। লিনাক্সের মোবাইল কাজিন ইউজেস লিনাক্স কার্নেল ফর নন জিএনইউ টুলস। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর লিনাক্স সার্ভার নিয়ে কথা বলা যাক। তো লিনাক্সের ক্ষেত্রে কিছু সার্ভার্স। So Linux serves as the invisible backbone of the global internet. Actually Linux আমাদের কোন কোন জায়গাতে ইউজ হচ্ছে এটা একটা ধারণা আমি দিয়ে দিই খুব সহজে।
প্রথমত আমাদের ইন্টারনেটের ক্ষেত্রে আমরা তিনটা জায়গায় আমরা লিনাক্স ইউজ করে থাকি। ওয়েব সার্ভারের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, ডাটাবেজের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, ইমেল ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। আচ্ছা, এই জিনিসগুলো কি? ওয়েব সার্ভারের ক্ষেত্রে পাওয়ার্স ভাস্ট মেজরিটি অফ ওয়েবসাইটস, এবং ল্যাম্পস্টেক একটা সফটওয়্যার যেটা অ্যাকচুয়ালি আমাদের লিনাক্সের উপর বেস করে, লিনাক্সেই আমাদের হোস্ট করা থাকে। ডাটাবেজেস লাইক মারিয়াডিবি, মাইএসকিউএল, এটা হচ্ছে আমাদের কিছু আমাদের ডাটাবেজের কিছু মানে সফটওয়্যার, ম্যানেজমেন্টের সফটওয়্যার যেগুলো এসকিউএল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকে, এবং এইগুলো হোস্ট করা হয়ে থাকে কোথায়? লিনাক্সে। ইমেল ইনফ্রাস্ট্রাকচার, দুইটা জিনিস এখানে আছে, একটা হচ্ছে এমটিএ বা পোস্টফিক্স, আর একটা হচ্ছে এমডিএ। এমটি হচ্ছে মেইলম্যান, এমটি হচ্ছে একটা ফাংশন বা একটা সফটওয়্যার বলতে পারেন, যেটা অ্যাকচুয়ালি একটা সার্ভার থেকে আরেকটা সার্ভার ইমেল সেন্ড করতে সাহায্য করে। আর এমডিএ যেটা হচ্ছে মেইল বক্স, মেইল বক্স বলতে কি বোঝাচ্ছি, এই এমডিএ মূলত কারেক্ট ইউজারের কাছে ইমেলটা পাঠিয়ে দেয়, এবং এই দুইটাই লিনাক্সে হোস্ট করা। তারপর কিছু কানেক্টিভিটি টুলস আছে। কানেক্টিভিটি টুলসটা হচ্ছে আমাদের ফার্স্টলি আমাদের সাম্বা। সাম্বাটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আছে না, আপনি লিনাক্স থেকে একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ফাইল আপনি শেয়ার করবেন। ইন জেনারেলি আপনি লিনাক্স থেকে উইন্ডোজে ফাইল শেয়ার করা অনেক টাফ একটা ব্যাপার। লিনাক্স থেকে লিনাক্স, উইন্ডোজ থেকে উইন্ডোজ, ম্যাক থেকে ম্যাক, এগুলো সহজে করা যায়। লিনাক্স টু উইন্ডোজ, লিনাক্স টু ম্যাক একটু টাফ আছে। তো সাম্বা এটা মূলত আমাদের সাম্বা যখন ইউজ করা হয় তখন লিনাক্স নিজেকে উইন্ডোজ হিসেবে রিপ্রেজেন্ট করে, তখন ফাইল শেয়ারিং সহজ হয়ে যায়। এনএফএস, এনএফএসটা হচ্ছে ম্যাকের ক্ষেত্রে শেয়ারের জন্য। আর ডিএনএস জিনিসটা কি? ডিএনএসটা হচ্ছে যে একটা সফটওয়্যার বা একটা টুল বা একটা সিস্টেম বলতে পারেন, যেটা অ্যাকচুয়ালি ডোমাইন নেম থেকে আমাদের আইপি অ্যাড্রেসে কনভার্ট করে। এখন ইন জেনারেলি আমাদের ওয়েবসাইট লাইক আমি google.com বললাম, google.com অ্যাকচুয়ালি ভিজিট হয় আইপি হিসেবে, আইপি অ্যাড্রেস হিসেবে। ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএসটা আমাদের বের হয়েছিল মানুষের সুবিধার জন্য, কিন্তু এটা জিনিসটা কাজ করে, ডিএনএসটা মেইনলি কাজ করে সহজে ওই যে আমাদের কি বলে মূলত আমাদের এটা বের কি হয়েছে আমাদের ডোমেইনটা আইপিতে কনভার্ট করার জন্য, আর ডোমেইনটা বের হয়েছে আমাদের সহজে মনে রাখার জন্য, কারণ মূলত আমাদের ওয়েবসাইটগুলো আইপিতে রান করে, আইপি হিসেবে রান করে পাবলিকলি, অ্যান্ড এত আইপি আমাদের মনে রাখা সম্ভব না, তাই আমাদের ডোমেইনটা বের হয়েছিল। ডিএনএস নিয়ে ডিটেলস আলোচনা আমাদের সামনের ক্লাসগুলোতে আসবে, ওয়েবের বেসিক্স নিয়ে যখন আমি কথা বলবো, বাট আপাতত জেনে রাখেন খুব সহজ একটা কথা এভাবে, ঠিক আছে? আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো এখানে আরও অনেক গুলা টার্ম বা আরও কিছু জিনিসপাতি আমরা খুব জানার চেষ্টা করব। তারপরে আমাদের মডার্ন ইনফ্রাস্ট্রাকচার রিলাইজ অন ভার্চুয়ালাইজেশন টু স্কেল ফ্রম ওয়ান মেশিন টু মিলিয়ন্স। এখানে দুইটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমাদের মডার্ন যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে সেগুলো ভার্চুয়ালাইজেশনের উপর ডিপেন্ড করে। এখন ভার্চুয়ালাইজেশন জিনিসটা নিয়ে আমি অলরেডি বলেছি, অ্যান্ড ভার্চুয়ালাইজেশনের কনসেপ্টটা আসছে কারণটা হচ্ছে আপনি অনেকেই আছে, এবং আমি ড্যাম শিওর যে বেশিরভাগ আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন তাদের মেইন অপারেটিং সিস্টেমটা হচ্ছে উইন্ডোজ। তখন দুইটা অপশন থাকে, এটা হচ্ছে আপনাদের এই যে লিনাক্সটাকে মেইন ওএস হিসেবে সেট আপ করা অথবা ভার্চুয়ালি সেট আপ করা, যেটা আমি বলেছি যে ভিএমওয়ার অথবা ভার্চুয়াল বক্স এই ধরনের টুলস বা সফটওয়্যার দিয়ে ইউজ করা। লিনাক্সের ক্ষেত্রে এটা বাই ডিফল্ট একটা টুল আছে কিউএমও, কিউইএমও, এটা দিয়েও করা যায়, বাট এটা ভিএমওয়ার অথবা ভার্চুয়াল বক্সের মতো এত ভালো না। বিশেষ করে আমার ফেভারিট হচ্ছে ভিএমওয়ার। ভার্চুয়ালি আপনারা মাল্টিপল ওএস সেট আপ দিব, তো ভার্চুয়ালি আমি সেট আপ দিতে মানে বিগিনার্স হিসেবে এই ভার্চুয়ালি ভিএমওয়ার দিয়ে লিনাক্স সেট আপ দিতে আমি ইন্সপায়ার করব। অ্যান্ড নেক্সট ক্লাসের আগে আমি একটা জিনিস আপনাদের কাছ থেকে চাইবো, সেটা হচ্ছে যে ভার্চুয়ালি বা ভিএমওয়ারে কার লিনাক্স সেট আপ দিয়ে রাখতে আজকে রাতের ভেতরেই চেষ্টা করবেন। অ্যান্ড আরেকটা ব্যাপার আছে যে আমাদের ক্লাউড নিয়ে অনেকেই যায় না। ক্লাউড জিনিসটা কি? আগে একটা সময় ছিল যখন কেউ একটা কোম্পানি শুরু করছে, তো কোম্পানি শুরু করার পরে এখন মোটামুটি ধরেন বড় কোম্পানি হয়ে গেছে, সেই কোম্পানির ওয়েবসাইট আছে, অনেকগুলো ডাটা আছে, স্টোর করে রাখতে হয়, তখন সার্ভার কিনতো, রাইট? সার্ভার কিনে রাখতো, কিন্তু এখন কেউ সার্ভার কিনে না, কারণ সার্ভারের ম্যানেজমেন্ট, হার্ডওয়্যার, ওভারঅল সব কিছু খরচ অনেক কস্টলি এগুলা, তখন ক্লাউড নিয়ে নেয়। ক্লাউড মানে কি? একটা সুপার কম্পিউটার সার্ভার কোন একটা জায়গায় কোন একটা দেশে আছে, আমি সেটা ভাড়া নিচ্ছি ইয়ারলি বেসিসে বা মান্থলি বেসিসে, এবং সেটা আমি ইউজ করতে পারবো, সেখানে আমি আমার ওয়েবসাইটে হোস্ট করতে পারবো, আমার ডাটাবেস যা আছে সব কিছু ওখানে হোস্ট করতে পারবো, এটাকে বলা হয় ক্লাউড।
এই কনসেপ্টটাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। সো ক্লাউডের ক্ষেত্রে সবচেয়ে বড় তিনটা প্রোভাইডার আছে। একটা হচ্ছে অ্যামাজনে AWS, অ্যামাজন ওয়েব সার্ভিসেস, সেকেন্ডলি এজিও যেটা মাইক্রোসফটে, থার্ডলি গুগল ক্লাউড, যেখানে 33% মার্কেটই আমাদের দখল করে রাখছে AWS। সো এই ক্লাউডের ক্ষেত্রে দুই ধরনের ক্লাউড আছে, একটা হচ্ছে প্রাইভেট ক্লাউড আর একটা হচ্ছে পাবলিক ক্লাউড। পাবলিক ক্লাউড সবার জন্য অ্যাভেলেবল যে ক্লাউড, সেটাকে বলা হয় পাবলিক ক্লাউড। সবাই জেনারেল মানুষও নিতে পারবে, কোম্পানি নিতে পারবে। প্রাইভেট ক্লাউড হচ্ছে স্পেসিফিক কিছু কোম্পানির জন্য যেটা অ্যাভেলেবল, সেটা হচ্ছে প্রাইভেট ক্লাউড, এবং এগুলো বেশি পাওয়ারফুল হয়ে থাকে, বেশি আমাদের কন্ট্রোল দিয়ে থাকে। তো এখানে ভার্চুয়ালাইজেশন, হাইপারভাইজার ম্যানেজেস স্টোরেজ হার্ডওয়্যার কস্ট, এটা বুঝলাম। কন্টেইনার্স নামে একটা কথা আছে, ডকার বা কিউবারনেটস। অ্যাপস শেয়ার দ্য হোস্ট কার্নেল অর্গানাইজ ইন্টু পোর্টস অ্যান্ড নোডস। কন্টেইনার্স বা ডকার্স কি বা কিউবারনেটস কি, এটা নিয়ে আমরা সামনে জানবো, বাট ক্লাউডের সাথে এটা অনেক রিলেটেড। ডকারের সহজ এক্সাম্পলটা হচ্ছে কোনো কিছু আমি ইমেজ ফরম্যাটে হোস্ট করা, এটাকে ডকার বলা হয়ে থাকে। তো এটা নিয়ে আমরা সামনে জানবো, সমস্যা নেই। আইটিতে যারা একদম নতুন তাদের জন্য একটু সমস্যা হতে পারে, বাট ডকারটা সিম্পল কনসেপ্ট হচ্ছে এটাই, যে ডকার ইমেজ নামে আপনি অনেকবার শুনবেন, ডকার ইমেজ বানাতে হবে। কোনো একটা সফটওয়্যার আমি রান করতে চাই আমার সিস্টেমে, খুবই কম টাইমে ডকার ইমেজ ক্রিয়েট করতে হবে। ডকার নিয়ে সামনে আসবে, আমি ডেডিকেটেড ক্লাসে রাখবো, সমস্যা নেই। বাট আপনি আপাততর জন্য আপনি জাস্ট গুগল করতে পারেন যে ডকার জিনিসটা কি। জাস্ট আমি যে সার্চ করি যে ডকার, হোয়াট ইজ ডকার, ডকার। তো ডকার জিনিসটা কি? Shared process that uses operating system level virtualized to deliver software in packages called containers. So containers নামে একটা ব্যাপার আছে, এটা এটা অ্যাকচুয়ালি ভার্চুয়ালাইজেশনই, যেটা অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেম লেভেল ভার্চুয়ালাইজেশন টু ডেলিভার সফটওয়্যার ইন প্যাকেজেস কল্ড কন্টেইনার্স। সো এই যে জিনিসপাতি, অ্যান্ড ডকার ভার্সেস কিউবারনেটসের একটা পার্থক্য আছে, সেটা আপনি দেখতে পারেন। ডকার সিম্পলিফাইজ creating and managing container images, এই যে বলছিলাম, while Kubernetes automates those containers deployment। তাহলে আমাদের ডকার যেটা ইমেজ ক্রিয়েট করে, কন্টেইনার ইমেজেস, আর Kubernetes এই ইমেজগুলোকে ডেপ্লয়মেন্ট করে থাকে, ডেপ্লয়মেন্ট স্কেলিং এন্ড ম্যানেজমেন্ট। ওকে, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন, এগুলো অনেক ডিপ আলোচনা আসলে। তারপরে কি নিয়ে কথা বলা যায়? তারপর হচ্ছে দ্য কার্নেল স্কেলস ডাউন টু পাওয়ার বিলিয়ন্স অফ এমবেডেড ডিভাইসেস। এমবেডেড ডিভাইসেস বলতে কি বোঝা, অনেকে বোঝে না আসলে। এমবেডেড ডিভাইসেস বলতে বোঝানো হয় হার্ডওয়্যার কিছু ডিভাইস আছে। এই হার্ডওয়্যার ডিভাইসগুলোতেও কিন্তু আমাদের লিনাক্সগুলো ইউজ হয়। লিনাক্স একটা মাল্টিপারপাস অপারেটিং সিস্টেম। লিনাক্সে জাস্ট আমাদের কম্পিউটার ইউজের জন্য ইউজ হয় এরকম না, লিনাক্স আমাদের এমবেডেড সিস্টেমে ইউজ হয়ে থাকে। লাইক আমি কিছু এক্সাম্পল যে বলি, স্মার্ট টিভিতে আমরা লিনাক্স কার্নেল ইউজ করি, ওয়াশিং মেশিন, তারপর ফ্যাক্টরি রোবট আর্ম, এগুলোতে ইউজ করা হয়ে থাকে। আমরা বুঝতেছি এমবেডেড সিস্টেম কি, হিডেন কম্পিউটার্স উইথাউট ডিরেক্ট স্ক্রিনস অর কিবোর্ডস, এটা বলতে পারেন। লিনাক্সে আমরা কেন ইউজ করি? কারণ কাস্টমাইজেবল, স্ট্রিপ আউট আননেসেসারি কোড, তারপর লো পাওয়ার, এফিশিয়েন্ট ফর স্মল ব্যাটারিজ, তারপর কম্পিটেবল, রানস অন অলমোস্ট এনি চিপ আর্কিটেকচার। আর আরেকটা প্রোটোটাইপিং নিয়ে কথা বলছে হচ্ছে রাসবেরি পাই, একটা ডিভাইস আছে, সেখানে আপনি ইউজ করতে পারেন। তো রাসবেরি পাই এর জন্য একটা অপারেটিং সিস্টেম আছে আসলে। রাসবেরি পাই হচ্ছে একটা কম দামে যে একটা আপনি কম্পিউটার বলতে পারেন, ছোটখাটো ডিভাইসের মাধ্যমে। রাসবেরি পাই একটা হার্ডওয়্যার ডিভাইস, যেটার মাধ্যমে একটা কম্পিউটার সেটআপ, একটা অপারেটিং সিস্টেম সেটআপ দিতে পারেন। তো রাসবেরি পাই allows rapid invention of IoT or Internet of Things। এই IoT বলতে সহজে হার্ডওয়্যার ডিভাইস বা এমবেডেড সিস্টেমস বোঝানো হয়ে থাকে। ওকে, তারপর আছে আমাদের the ecosystem supports a full spectrum for desktop productivity and creativity। তো প্রোডাক্টিভিটি এর জন্য লিনাক্স বেসড কিছু মানে অপারেটিং সিস্টেম আছে, লাইক লাইব্রেরি অফিস। এটা হচ্ছে মাইক্রোসফট অফিস যেটা যেরকম কাজ করে থাকে, লাইব্রেরি অফিসটা লিনাক্সের জন্য। কিছু ক্রিয়েটিভ টুলস আছে লাইক ব্লেন্ডার, জিআইএমপি, অডাসিটি, এগুলা লিনাক্সের উপরই বেস করে তৈরি করা। তারপর ব্রাউজার এন্ড ডেভ, লাইক আপনি কিছু ব্রাউজার, ফার্স্ট ক্লাস সিটিজেন ফর ফায়ারফক্স অ্যান্ড ক্রম। ফায়ারফক্স অ্যান্ড ক্রম ফার্স্ট ক্লাস সিটিজেন লিনাক্সেই সর্বপ্রথম রান করা হয়েছিল। তারপর নেটিভ এনভায়রনমেন্ট ফর পাইথন সি, ডেভেলপমেন্টে যারা ডেভেলপার তারা লিনাক্সে ইউজ করতে পারে। লিনাক্স খুবই ভালো এনভায়রনমেন্ট, এটাতে গুরুত্ব দেওয়া হয়েছে। আর প্রাইভেসি ওয়ার্নিং, ম্যানেজ কুকিজ এন্ড ট্র্যাকার ফর ট্রু প্রাইভেসি। ওকে, ফাইন। এখন কমার্শিয়ালি যদি আমি চিন্তা করি, কমার্শিয়ালি লিনাক্স কী কী কাজে আমাদের ইউজ হয়ে থাকে? So commercially sustainability derives from services and integration, not licenses fees। তারপরে কি কি ব্যাপার আছে এখানে? FOSS একটা কথা আছে যে ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার, সেটা লিনাক্স আমাদের দিয়ে থাকে। ফ্রি এজ ইন স্পিচ লিবার্টি, নট বিয়ার প্রাইস। ওকে, কি কি আছে এখানে? সাপোর্টের ওয়ারেন্টি,
তারপর হার্ডওয়্যার ইন্টিগ্রেশন, যখন লিনাক্স আমি কমার্শিয়ালি ব্যাপার চিন্তা করি। তারপর স্যাস অথবা ক্লাউড হোস্টিং, এটা লিনাক্সে করা হয়ে থাকে। প্রফেশনাল সার্ভিস কনসাল্টিং, কাস্টম ডেভেলপমেন্ট এক্সপার্টিস, এটাও লিনাক্সে করা হয়ে থাকে। আর এখানে টোটাল কস্ট অফ ওনারশিপ অফেন লোয়ার ডিউ টু জিরো লাইসেন্স ফিস ডেসপাইট পটেনশিয়াল স্টাফ অ্যান্ড রিটেনিং কস্ট। এগুলো অ্যাকচুয়ালি আমি যখন কমার্শিয়ালি সাস্টেনেবিলিটি কমার্শিয়ালি লিনাক্সে কোন কোন জায়গায় ইউজ হচ্ছে এই ধরনের চিন্তা ভাবনা যদি আমি করে থাকি, তখন এই ব্যাপারগুলো আমাদের মাথায় আসে। কোলাবোরেটিভ ব্যাপার নিয়ে আমি একটু কথা বলি। কোলাবোরেটিভ ডেভেলপমেন্ট হ্যাজ এস্টাবলিশ দ্য ফাউন্ডেশন অফ মডার্ন কম্পিউটিং। কোলাবোরেটিভ ফাউন্ডেশনটা কীভাবে হচ্ছে? প্রথমত স্ট্রাকচার। আমাদের লিনাক্সের কমিউনিটি অনেক বড়, অনেকগুলো জিওনি টুলস আছে। প্রভার্সে নিজের কার্নেল দিয়ে কার্নেলের উপর বেস করে জিওনি টুলস কানেক্ট হয়, একটা অপারেটিং সিস্টেম তৈরি হয়েছে, এবং লিনাক্সের অনেক বড় একটা কমিউনিটি আছে। তো কোনো কারণে প্রবলেম ফেস করলে কমিউনিটি আছে হেল্প করার জন্য, অনেক গ্রোয়িং একটা কমিউনিটি। অ্যান্ড আমি একজন লিনাক্স ইউজ, আমি উইন্ডোজ ইউজ করি না আসলে। তারপর আমাদের দ্য ভার্সিটি 90% যে পাবলিক ক্লাউড যেগুলো আছে সেগুলো লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করে থাকে। স্কেলস ফ্রম ওয়েস্ট ওয়াচেস টু সুপার কম্পিউটার্স সবাই অ্যাকচুয়ালি লিনাক্স ইউজ করে থাকে। অ্যান্ড দ্য উইন লিনাক্স ল is peer review leads to faster bug fixes, better security and freedom from vendor lock-in. এটা তো বোঝানো হচ্ছে যে লিনাক্স ইজ দ্য মোস্ট সিকিউর অপারেটিং সিস্টেম। এটা ইউজের ক্ষেত্রে আপনার এই ধরনের জিনিসপাতি আসবে না যে এটাতে কোনো বাগ আছে না। এটাকে যখন বাগ থাকে এটা খুব তাড়াতাড়ি এরা ফিক্স করে, একদিনের মধ্যে ফিক্স করা, ইভেন আরও কম সময় ফিক্স করা হয়ে যায়। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি অনেক সিকিউর একটা অপারেটিং সিস্টেম। এটা নিঃসন্দেহে উইথাউট এনি হেসিটেশন ইউজ করতে পারেন। তো লিনাক্স ইজ জাস্ট নট অ্যান অল্টারনেটিভ ওএস, ইট ইজ দ্য ইনভিজিবল কিং অফ দ্য ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি আমার অনেক ভালো লাগে একটা লাইন, যে লিনাক্স ইজ নট জাস্ট অ্যান অল্টারনেটিভ ওএস, ইট ইজ ইনভিজিবল কিং অফ দ্য ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, এতটুকুই আজকের ক্লাসের জন্য রেখেছি, বাট অনেক লম্বা একটা ইতিহাস বলে ফেললাম। কালকে থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল আলোচনা। লিনাক্সের কমান্ড লাইন আমরা শুরু করবো, লিনাক্সের ওভারঅল সব কিছু নিয়ে আমরা কথা বলবো, মানে লিনাক্স আমাদের মাস্টার হয়ে যাব। আমি যতটুকু শিখাবো ততটুকু করলে লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর জুনিয়র লেভেলে আপনি পৌঁছে যাবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। সো কোনো কিছু নিয়ে যদি মানে কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, কোনো হেসিটেশন থাকে, জানাতে পারেন। বাট আজকের ক্লাসটা এতটুকুই থাকবে, পরবর্তী ক্লাস দেখা হচ্ছে ইনশাল্লাহ।